ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসিস। আজকে আমরা মডার্ন হিস্ট্রি থেকে স্বদেশী মুভমেন্ট এর যে চ্যাপ্টারটা সেখান থেকে কিছু এমসিকিউ সলভ করব। আর ইন্টারেস্টিংলি হচ্ছে আমি যে কোশ্চেনগুলো আজকে নিয়েছি সেগুলো কিন্তু ইউপিএসসির হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এসেছে। তো আমি দেখতেই পাচ্ছ এটা আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেখানে ডেলি এমসিকিউ পোস্ট করা প্র্যাকটিস করার জন্য আমি সেগুলো অ্যানালাইসিস করি, কারণ অনেক সময় এক্সপ্ল্যানেশন দেওয়া অতটা পসিবল হয় না। ওভারঅল আমি অ্যানালাইসিস করার সময় তোমাদেরকে কিছু ট্যাকটিক্স বা স্কিলস হয় যেগুলো আমাদের অ্যান্সার করতে গেলে লাগে, সেগুলো সম্বন্ধেও একটু আলোচনা করি। আমি বারবার বলি যে শুধুমাত্র পড়লেই হবে না, এমসিকিউ প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট। সেটা আমি যখন অ্যান্সারগুলো করি সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে আমাদের শুধু নলেজ গ্যাদার করলে চলবে না, সেই নলেজগুলোকে কনসেন্ট্রেট করতে হবে, একটার সাথে একটাকে লিঙ্ক করতে হবে, সেগুলোর সাহায্যে আমাকে অ্যান্সারটা অ্যানালাইসিস করে লজিক্যাল রিজনিং ইউজ করে বা আমার কমন সেন্স এলিমিনেশন টেকনিক ইউজ করে অ্যান্সার করতে হবে। তো প্রথম আমি প্রশ্নটা দেখি, দেশের কথা ওয়াজ রিটেন বাই, দেশের কথা কে লিখেছিলেন? সতীশ সান্যাল, শরৎচন্দ্র চ্যাটার্জি, সাখারাম গণেশ দুয়স্কর অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর। এবার এই যে প্রশ্নটা এসেছিলো এটা অনেকগুলো স্টেটমেন্ট দিয়ে এসেছিলো, যেটা আমি তোমাদের তুলে দেইনি। মানে ইউপিএসসি যে কোশ্চেনটা ছিল ওটা অনেকগুলো স্টেটমেন্ট দিয়ে অনেক কঠিন একটা প্রশ্ন ছিল। এটা আমি দিয়েছি কারণ বিহার স্টেট পিসিএসে এই প্রশ্নটা দিয়েছিল। মানে তারা, আমি এখান থেকে স্পষ্ট যে ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে কোশ্চেন ফ্রেম করা হয়েছে এটা সোজা করে। তো এটার অ্যান্সার হচ্ছে সাখারাম দানেশ দিওস্কর। এবার এক্ষেত্রে কি করে, এখানে যে আগে অ্যান্সারটা একজন করেছে সে রবীন্দ্রনাথ টেগর লিখেছে। এবার এর মধ্যে সমস্যাটা কি হচ্ছে, দেশের কথা নামেই বোঝা যাচ্ছে এটা বাংলা নাম, দেশের কথা। তো অবশ্যই কোনো বাঙালি রাইটার লিখবে এরকম। এখানে সতীশ সান্যাল, শরৎচন্দ্র চ্যাটার্জি, রবীন্দ্রনাথ টেগর তিনজনেই বাঙালি ছিলেন। তো সাধারণভাবে আমরা ভাবতাম যে এদের তিনজনের মধ্যে কী হবে, কিন্তু এটা আসলে লিখেছে সাখারাম গণেশ দিওস্কর। নাম শুনেই বোঝা যাচ্ছে তিনি মারাঠি ছিলেন, কিন্তু তিনি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বেঙ্গল, মানে সেই সময় বাংলায় জন্মগ্রহণ করেছিলেন এবং বাংলায় বেড়ে উঠেছিলেন স্বদেশী মুভমেন্টের সময়। তাই সেই সময় তিনি অনুপ্রাণিত হয়ে স্বদেশী মুভমেন্ট থেকে এই বইটা লিখেছিলেন দেশের কথা, যেখানে তিনি বলতে চাইছিলেন কিভাবে যে বিদেশিরা রয়েছে বা ব্রিটিশ রয়েছে তারা কিভাবে আমাদের মাইন্ড বা আমাদের মস্তিষ্ককে হিপনোটাইজড করে কন্ট্রোল করছে। আর এটা হচ্ছে সেই সময় স্বদেশী মুভমেন্টের যে সমস্ত যে নাটকগুলো বা ফোক প্লেসগুলো হয়েছিল, লোকনাট্য, এই সমস্ত থেকে ইন্সপিরেশন নিয়ে তিনি বইটা লিখেছিলেন। আর একটা কোয়েশ্চেন, এটা আমাদের ইউপিএসসিতে স্টেটমেন্ট তুলে দিয়েছিল, দুটো স্টেটমেন্ট। আর একটা স্টেটমেন্ট তুলে দিয়েছিল এখানে তিনি দেশ বলতে বাংলাকে বোঝাচ্ছেন। তো এই স্টেটমেন্টটা রং ছিল, কারণ স্বদেশী মুভমেন্ট আমরা দেখি যদিও বাংলার পার্টিশন বা বিভাজনের প্রেক্ষাপটে শুরু হয়, কিন্তু গ্র্যাজুয়ালি এটা লালা রাজপথ রায়ের হাত ধরে আমার এবং বাল গঙ্গাধর তিলক এবং অনেকের হাত ধরে বাংলার বাইরেও ছড়িয়ে পড়ে। তাই তার মতে দেশ মানে কিন্তু শুধুমাত্র বাংলা ছিল না। তাই এটা একটা সম্পূর্ণ ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন। এক্ষেত্রে আমরা অ্যান্সারটা যদি জানতাম তাহলেই আমি উত্তর করতে পারতাম। এরকম প্রশ্নের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি আমি উত্তর না পারি আমাকে অ্যান্সারটা স্কিপ করে দিতে হবে কোয়েশ্চেনের, আর যদি আমি পারি তাহলে অ্যান্সার করতে হবে, কারণ এখানে কোনো 50-50 চান্স আমরা নিতে পারবো না। সেকেন্ড প্রশ্নটা চলে আসি, লেখা আছে হি রোট বায়োগ্রাফিস অফ ম্যাজিনি, গারিবাল্ডি, শিবাজি, শ্রীকৃষ্ণা, স্টেড ইন আমেরিকা ফর সাম টাইমস অ্যান্ড অলসো ইলেক্টেড টু সেন্ট্রাল অ্যাসেম্বলি। এবার এইটার পর আমি অপশানগুলো দেখি। অপশানে আমার অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, লালা রাজপথ রায়, মতিলাল নেহেরু। এবার আমাকে প্রথমে আমি যেভাবে সলভ করেছিলাম এটা, তো প্রথমে আমি দেখছি স্টেটমেন্টটা কী দেওয়া রয়েছে, হি রোড বায়োগ্রাফিস অফ ম্যাজিনি, গারিবাল্ডি, শিবাজি, শ্রীকৃষ্ণা। তো যাদের বায়োগ্রাফিস লিখেছিলেন তারা কেমন পার্সোনালিটি ছিল সেটা আমার প্রথম মাথায় আসে। আমি যদি ম্যাজিনি আর গারিবাল্ডিকে নাও জানি, ম্যাজিনি ইটালির সেই মুভমেন্টের সময়, মানে ইতালির যখন ঐক্য মুভমেন্ট চলছে, ইতালি স্বাধীনতার সময় খুব বড় ভূমিকা পালন করেছিলেন, এবং গ্যারিবাল্ডিও। যদি আমি এদের দুজনকে নাও জানি, এটা ক্লাস 9-এর হিস্ট্রি বইতেই রয়েছে এগুলো, আমি ধরলাম আমি জানি না, অনেকেই জানে না। তো শিবাজিকে ধরে নিলাম আর শ্রীকৃষ্ণা। তো শিবাজি আর শ্রীকৃষ্ণ আমরা জানি তারা ভারতে যে যুদ্ধ করে একটা জাস্টিস, তার জন্য লড়াই করা, শিবাজি ঔরঙ্গজেবের বিরুদ্ধে বা শ্রীকৃষ্ণা যেটা পাণ্ডবদের এগেনস্টে যে ইনজাস্টিস হয়েছিল তার বিরুদ্ধে লড়াই করতে হবে। তাদের মূল উদ্দেশ্য ছিল যে হেরে গেলে চলবে না, প্রতিপক্ষকে লড়াই করতে হবে, মানে একটা লড়াকু মনোভাবের কথা বলছে।
তাহলে নিশ্চয়ই এখান থেকে আমি বুঝতে পারছি ম্যাজিনি গারবাল্ডিও সেরকমই ছিলেন, তারা রিভলিউশনারিস্ট ছিলেন, ইতালি স্বাধীনতা মুভমেন্টে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন। আর এখান থেকে আমি বুঝতে পারছি যিনি বায়োগ্রাফিটা লিখেছিলেন তিনি কোনো শান্ত প্রকৃতির মানুষ ছিলেন না, তিনি লড়াইকে প্রাধান্য দিয়েছিলেন। যে তাহলে এবার এখানে অপশানে আমার চলে আসছে অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, লালা রাজপথ রায়, মতিলাল নেহরু। তো এখান থেকে আমি বুঝতে পারলাম অরবিন্দ, বিপিনচন্দ্র, লালা রাজপথ রায় তিনজনই এক্সট্রিমিস্ট ছিল। গরম দল নরম দল, তারা গরম দলের অংশ ছিল। তো লালবাল পাল যেটাকে বলে, তো মতিলাল নেহরু তো হবেই না, মতিলাল নেহরু মডারেটসের মধ্যে পড়ে। তো এই আমি স্টেটমেন্টটা দিয়ে যখন বুঝলাম তারা এদের জীবনী নিয়ে লিখছে, তার মানে নিশ্চয়ই তারা একটা, তাদের মধ্যে লড়াকু মনোভাব আছে, একটা রিভলিউশনারিস ভাব রয়েছে, একটা এক্সট্রিমিস্ট ভাব রয়েছে, তাই নিশ্চয়ই আমার তিনজনের মধ্যে হবে। এবার তিনজনের মধ্যে হয়ে গেল, এবার তিনজনেই যেহেতু এক্সট্রিমিস্ট, এবার প্রশ্নটা ডিফিকাল্ট হয়ে যায় বুঝতে কে। এখানে অ্যান্সারটা আমি করেছিলাম এই নেক্সট যেটা পরে আছে, স্টেট ইন আমেরিকা ফর সামটাইমস অ্যান্ড অলসো ইলেক্টেড সেন্ট্রাল অ্যাসেম্বলি। এবার এক্ষেত্রে যদি আমরা দেখি, যদি আমি এটাও না জানি তিনি আমেরিকায় ছিলেন না, তাহলে আমি এই ইলেক্টেড সেন্ট্রাল অ্যাসেম্বলি এটা দিয়ে দেখব। আমরা জানি যে বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, লালা রাজপথ রায় তিনজনে সমসাময়িক ছিলেন স্বদেশী মুভমেন্ট। স্বদেশী মুভমেন্টের পর যখন শেষ হয়ে যায় 1911 খ্রিস্টাব্দে, যখন বাংলা বিভাজন বন্ধ করে দেওয়া হয়, তখন বিপিন চন্দ্র পাল পলিটিক্স থেকে চলে যান। তারপর অরবিন্দ ঘোষও তিনি রিটায়ার নিয়ে নেয় এবং আধ্যাত্মিক জগতে চলে যায়। একমাত্র লালা রাজপথ রায় ছাড়া, তিনি কিন্তু 1927 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন, অর্থাৎ 1927 আমরা দেখি সাইমন কমিশনের প্রোটেস্ট করতে গিয়ে তিনি তার লাঠিচার্জে তার মৃত্যু হয়। তাহলে একমাত্র এখানে লালা রাজপথ রায় হতে পারে। তো এক্ষেত্রে কী হলো, এক্ষেত্রে আমি আমার লজিক কাজে লাগালাম, এক্ষেত্রে আমি আমার কমন সেন্স কাজে লাগালাম। এই লজিক আর কমন সেন্সটা ডেভেলপ হয়েছে আমার নলেজের ভিত্তিতে। আমি পড়েছি সাইমন কমিশন সম্বন্ধে, আমি লালা রাজপথ রায় সম্বন্ধে পড়েছি, আমি বালগঙ্গাধর তিলক, লালা রাজপথ রায়, অরবিন্দ রায়ের আইডিওলজি সম্বন্ধে অ্যাওয়ার। তাহলে এটা হচ্ছে নলেজ গ্যাদার করা, যেটা আমরা বই পড়ে পারবো। তারপর হচ্ছে সেটাকে ইন্টারেক্ট, মানে একটা অপরের সাথে কানেকশান করা, যাতে পরবর্তীকালে আমি বুঝতে পারি কীভাবে কানেক্ট করতে হবে। আর এটা হচ্ছে নলেজ অ্যাপ্লাই করা, লজিক দিয়ে অ্যান্সার করা। তো এইটাই তোমরা এভাবে অ্যান্সার করতে পারো, আর এটাই মেন মানে উদ্দেশ্য আমার লাইফ এরকম বা ভিডিও বানিয়ে অ্যান্সারগুলোকে এক্সপ্লেন করার। এটা যে জানবে সে সহজে উত্তর দিয়ে দেবে লালা রাজপথ রায়। যারা জানবে না সেক্ষেত্রে একটুখানি যদি সময় থাকে, সময় যদি মানে আমার হাতে থাকে, সেক্ষেত্রে আমি একটু ভেবেচিন্তে অ্যান্সারটা দিতে পারবো। তারপরের প্রশ্নটা আছে, উইচ ওয়ান অফ দ্য ফলোইং মুভমেন্টস হ্যাজ কন্ট্রিবিউটেড টু আ স্প্লিট ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রেজাল্টিং ইন দ্য ইমার্জেন্স অফ মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্টস। মানে নিম্নলিখিত কোন মুভমেন্ট বা আন্দোলনের দ্বারা যেটা কী হয়েছিল, কংগ্রেসের মধ্যে একটা স্প্লিট হয়েছিল, কংগ্রেস ভেঙে গেছিলো, এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেটস, নরম দল এবং গরম দলে। অবভিয়াসলি আমরা জানি এটা নন কোঅপারেশন মুভমেন্ট, স্বদেশী মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এগুলো তো অনেক পরের মুভমেন্ট। এটা হচ্ছে স্বদেশী মুভমেন্টের সময় হয়েছিল। স্বদেশী মুভমেন্টের প্রেক্ষাপটেই আমরা দেখি যে 1906, 1905 সেশন, 1906, 1907 যেটা সুরাট সেশন, সেখানে স্প্লিট হয়েছিল। সেটা কিন্তু এই স্বদেশী মুভমেন্টে তাদের তারা কীভাবে কাজ করবে, তাদের অ্যাজেন্ডা কী থাকবে, সেই সমস্ত ভিত্তিতে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্ট, এবং যেটা তৈরি করে কংগ্রেসকে দুভাগে ভাগ করে দেয়। তারপরে বলছে, হু অ্যামং দ্য ফলোইং গেভ আ সিস্টেমেটিক ক্রিটিক অফ দ্য মডারেট পলিটিক্স অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন আ সিরিজ অফ আর্টিকেলস এন্টাইটেলস নিউ ল্যাম্পস ফর ওল্ড। মানে নিম্নলিখিতকে মডারেটসদের বিরুদ্ধে একটা তাদের আলোচনা করেছিল একটা লেখাতে, সিস্টেমেটিক আর্টিকেলসে সে নাম দিয়েছিল নিউ ল্যাম্পস ফর ওল্ড। মানে ওল্ড ফর মানে জন্য, নতুন মানে পুরনোদের জন্য নতুন একটা ল্যাম্প, এটার মানে বোঝাতে চাইছে যারা পুরনো ভাবনা চিন্তা, তাদের নতুন ভাবনা চিন্তা দরকার। তো এখান থেকে আমি বুঝতে পারছি ক্রিটিকটা সে করেছিল মডারেটসের এগেনস্টে। এই যে গিভ সিস্টেমেটিক ক্রিটিক অফ মডারেটস, তাহলে মডারেটসদের সমালোচনা করছেন, তার মানে তিনি নিশ্চয়ই মডারেটস হবেন না। আর একমাত্র এখানে অরবিন্দ ঘোষই ছিল যিনি এক্সট্রিমিস্ট। আর.সি. দত্ত, আমরা জানি দাদাভাই নওরোজির সময় মডারেটস এরা, আর.সি. দত্ত ইকোনমিক ক্রিটিক ছিলেন। সৈয়দ আহমেদ খাও পুরনো ভিরাগাভাচারিয়ার, তিনিও মডারেটস, এমনকি তিনি প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশনের সাথে, অর্থাৎ যে সমস্ত সংগঠনগুলো কংগ্রেস তৈরি হওয়ার আগে হয়েছে তার সঙ্গে জড়িত, তিনি মাদ্রাজ মহাজন সভার সঙ্গে জড়িত। তাই একমাত্র অরবিন্দ ঘোষেরা সবাই হচ্ছে মডারেটস, আর তাদেরকে নিয়েই ক্রিটিসাইজ করছে, তাহলে অবভিয়াস এটা অরবিন্দ ঘোষ হবে।
এটা ভুল করে আমার হাত পড়ে গেছে। তো এটা ছিল হচ্ছে যে লন্ডন ব্রাঞ্চ অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ ওয়াজ এস্টাবলিশড ইন 1908 আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ। তাহলে মুসলিম লীগের যে লন্ডন ব্রাঞ্চ ছিল সেটা 1908 সালে তৈরি করা হয়েছিল কার প্রেসিডেন্সিতে? এটার উত্তর হবে এই যে আমির আলী প্রেসিডেন্সিতে। আমরা জানি 1906 খ্রিস্টাব্দে ঢাকার যে নবাব ছিল সালিমুল্লাহ, আর তার সঙ্গে নবাব মহিউদ্দিন উল মুলক অ্যান্ড ওখার উল মুলক, এরা সবাই মিলে যে মুসলিম লীগ স্থাপন করেন 1906 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। আর 1908 যে লন্ডন ব্রাঞ্চ তৈরি হয় তার যে প্রেসিডেন্ট ছিল এটা ছিল আমির আলী। তো আজকে আমাদের ডিসকাশন এইটুখানি। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। আর এরকম ভালো হাই কোয়ালিটির কোশ্চেন অ্যাটেম্প্ট করতে গেলে আমাদের যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা জয়েন করো। আজকে প্রত্যেকটা যে কোশ্চেন ছিল মডার্ন হিস্ট্রি, এগুলো কিন্তু ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।